আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরানে যুক্তরাষ্ট্রের এই রিজিম চেঞ্জটা ব্যর্থ হয়েছে। ইমাম খামেনি হত্যার ৪ দিন অতিক্রান্ত হবার পরও সেই ইরানের ইসলামী বিপ্লবী সরকার খুব দৃঢ়ভাবে টিকে আছে এবং তারা প্রতিটি মার্কিন হামলার ভরপুর জবাব দিচ্ছে এবং ইরানের যে সামরিক শাখার রয়েছে IRGC তারা ভরপুর জবাব দিচ্ছে। তো ইসরায়েল এবং আমেরিকার যে ধারণাটা করেছিল সেই ধারণা মতে এই IRGCর কেউ আত্মসমর্পণ করেনি বা সোলজাররা পালিয়ে যায়নি বা ইরানের কোনো নেতৃত্বের সংকটও তৈরি হয়নি বা আ অন্যান্য কেউ ক্ষমতাটাও দখল করেনি। তো এই অর্থে এই রিজিম চেঞ্জটা ব্যর্থ হয়েছে। বরং ইরান এখন আ মজবুত একটা অবস্থান থেকে তারা মার্কিন কোনো আলোচনার প্রস্তাব সরাসরি নাকচ করে দিচ্ছে এবং গত ২৪ ঘণ্টায় এ সম্পর্কে তারা ২-৩ দফায় বিবৃতি দিয়েছে যে তারা কোনো ক্রমেই আলোচনায় বসবে না। তো এইদিকে ইরান সেই হরমুজ প্রণালী যেটা পারস্য উপসাগরের তেল পরিবহন ক্ষেত্রের অন্যতম একটা আ হাব বা একটা নৌপথ সেটা তারা বন্ধ করে দিয়েছে এবং এই অঞ্চল দিয়েই বিশ্বের প্রায় ২০ ভাগ বা ২৫ ভাগ তেল রপ্তানি হয়ে থাকে। তো হরমুজ প্রণালীটা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। এখন কেন এটা হবে তার কারণ হলো যে চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অয়েল ইম্পোর্টার, সবচেয়ে বড় আমদানিকারক এবং এই মধ্যপ্রাচ্য অঞ্চল এবং হরমুজ প্রণালীর পথ দিয়ে চীন তার যতগুলো তেল আমদানি করে সারা বিশ্ব থেকে তার অর্ধেক হচ্ছে এই অঞ্চল দিয়ে করে। তো এইজন্য চীন এখন দাবি জানাচ্ছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা দিতে হবে। তারা একটা নিরাপত্তার ঝুঁকি নিয়ে কথা বলছে। তো এখন যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে চীন তার এই হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য চীন একটা ব্যবস্থা নিবে এবং এজন্য চীন সর্বপ্রথমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাবে এবং যুদ্ধটা যদি বন্ধ না হয় তাহলে হরমুজ প্রণালীর নিরাপত্তাটার বিধান হবে না। তো এই জন্য চীন যুক্তরাষ্ট্রের প্রতি এটা আহ্বান জানাবে বা আলোচনা করবে ব্যাকডোরে বা চাপাচাপিও করবে এবং যুক্তরাষ্ট্র যদি এই আহ্বানে সাড়া না দেয় তাহলে সেই ক্ষেত্রে চীন চলে যাবে ইরানের কাছে এবং ইরানের সাথে একটা আঁতাত করে বা একটা দফা-রফা করে ইরানের সাথে হাত মিলিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যবস্থাটা চীন তার হাতে নিতে চাইবে যাতে চীনের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা নির্বিঘ্নে এই তেল পরিবহনের কাজটা করতে পারে। এক্ষেত্রে চীন এবং ইরানের সমঝোতা মাফিক যদি চীনের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে অতিক্রান্ত হবার সময় তৃতীয় পক্ষের দ্বারা কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড হয়ে থাকে তখন চীন এর পাল্টা জবাব দিবে এবং ওই তৃতীয় পক্ষকে মারাত্মকভাবে চীন সামরিক ভাবে জবাব দিবে। তো এভাবেই চীন এই যুদ্ধটাতে জড়িয়ে পড়তে পারে। মূলত যখনই কোনো চীন বা রাশিয়া বা অন্য কোনো বড় দেশ তার অর্থনৈতিক স্বার্থটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তখন সে এই সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তার এই অর্থনৈতিক নিরাপত্তাটা বজায় রাখার চেষ্টা করবে। তো এর আগে চীন আমরা দেখতে পেলাম যে ইরানের পক্ষে খুব জোরালো বিবৃতি দিয়েছে। চীন বলছে যে কোনো মূল্যে তারা ইরানের ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমত্ব তারা সমর্থন করে এবং ইরানের বিরুদ্ধে যে হামলা করলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার তীব্র নিন্দা জানিয়েছে চীন। তো চীন যদি বারবার বলছে যে এই হামলাটা ইরানের উপরে হামলা বন্ধ করতে হবে এবং আলোচনার টেবিলে ফেরত যেতে হবে এবং সেই আলোচনায় যে বিষয়টা চীন বলছে যে ইরানের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা এটাই ইরানের অধিকার এবং এটা চীন সমর্থন করে যে ইরান পরমাণু কর্মসূচিটা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবে। তো চীন স্পষ্ট করে বলছে যে ইরানের পরমাণু ইস্যুতে এই সামরিক হামলার পরিবর্তে কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে এবং এটাই উত্তম পথ। তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই ৪ দিন যতবার চীন একাধিকবার তারা ইরানের পক্ষে বিবৃতি দিয়েছে এবং ধীরে ধীরে চীনের এই যুদ্ধের মধ্যে তারা জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে কাতার তাদের যে এলজিপি গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়াতে ইউরোপের বাজারে এই ধরনের গ্যাসের দাম 45% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর এদিকে আমরা দেখতে পেলাম যে এই যুদ্ধের চতুর্থ দিনে ইরান সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসে একটা ব্যাপক হামলা চালিয়েছে এবং সেই মার্কিন দূতাবাস বন্ধ হয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ইরান, কুয়েত এবং বাহরাইনের সামরিক ঘাঁটি, দুটি ঘাঁটি মার্কিন ঘাঁটি তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তো ইরানের পক্ষ হয়ে ইরাকের যে একটা মিলিশিয়া বাহিনী আছে, কাতাইব বাহিনী, তারা
মার্কিন স্থাপনায় ইরাকে যেখানে যেখানে মার্কিন স্থাপনা রয়েছে সেখানে বিশেষ করে উত্তর ইরাকের ইরবিল প্রদেশে সেখানে হামলা চালিয়েছে। এছাড়া ওই অঞ্চলে একটি হোটেলে মার্কিন সৈন্যরা যেখানে অবস্থান করছিল সেখানেও তারা একটা ব্যাপক মাত্রার হামলা চালিয়েছে। তো এইভাবে যুদ্ধের মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো ইরান ইসরায়েলের অভ্যন্তরেও ব্যাপক হামলা চালিয়েছে গত ২৪ ঘন্টায় এবং এতে ইসরায়েলের অনেকেই নিহত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো বেসামরিক নাগরিক, কিন্তু এটা সামরিক লোকজনও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, এটা প্রায় নিশ্চিত করে বলা যায়। তো এদিকে যে মার্কিন ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল হামলাগুলো ঠেকাতে। অনেকগুলো ঠেকাতে পারছে, আবার অনেকগুলো ঠেকাতে পারছে না। তো এদিকে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সেটা ইরানি হামলার ভয়ে তারা আরও দূরবর্তী সীমানায় সরে যাচ্ছে। যুদ্ধের শুরুতে এই আব্রাহাম লিঙ্কন এই ইরানের উপকূল থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরে ছিল। এখন এটা আরও দূরে যাচ্ছে যাতে সেই অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র তাকে টার্গেট করতে না পারে। তো এতে যুক্তরাষ্ট্রেরও অসুবিধা হবে, কারণ তারা যত দূরে যাবে তাদের হামলাটা ইরানের উপরে করাটা তত অসুবিধা হবে। তো এখানে ইরান আরেকটা ঘটনা আমরা দেখতে পেলাম যে আজকে প্রথম এই চতুর্থ দিনের মাথায় যে উত্তর ইরাকের যে ইরবিল প্রদেশ এবং কুর্দি অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে মার্কিন স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলের ইরানি যে কুর্দিরা আছে তাদের সহায়তায় ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন যে ইরানের বিরুদ্ধে তারাও যুদ্ধ করবে, কিন্তু এই কুর্দিদের যেটা ইরান অঞ্চলে বা ইরাক অঞ্চলে রয়েছে সে সক্ষমতা নাই যে তারা ইরানের আইআরজিসির সঙ্গে লড়াই করবে। তো এদিকে গতকাল মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ তিনি এই যুদ্ধ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে সাংবাদিক সম্মেলন করেন এবং একটা প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। তো এ সময় তার বডি ল্যাঙ্গুয়েজে দেখে মনে হচ্ছিল যে তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং পরাজয়ের তার বডি ল্যাঙ্গুয়েজে পরাজয়ের একটা ছাপ ফুটে উঠেছিল। তো বস্তুত মার্কিন এই যুদ্ধবাজ নেতারা এখন বুঝতে পারছে যে যুদ্ধটা দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে এবং এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হতে গেলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিলেন ৩-৪ দিনের মধ্যে যুদ্ধ শেষ করবেন, সেটা এখন ট্রাম্পের পরিকল্পনার বাইরে গিয়ে এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ লাভ করছে। তো যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী হয় তাহলে ইসরায়েল এবং আমেরিকা দুই ধরনের ক্ষতির মুখে পড়বে বা বিপদের মুখে পড়বে। প্রথমত তাদের এই যে মিসাইল ইন্টারসেপ্টর রয়েছে এগুলো তাদের স্বল্পতা দেখা দিবে, শর্টেজ হয়ে যাবে। অর্থাৎ যেসব মিসাইল দিয়ে তারা আকাশেই ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করছে সেই ইন্টারসেপ্টর মিসাইলগুলোর তারা স্বল্পতার সংকটে পড়বে। তো এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে ইরান যখন আকাশপথে তার আক্রমণকারী মিসাইলগুলো ছুটছে সেটাকে প্রতিরোধ করতে যে একটার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে ৩ থেকে ৪টি করে মিসাইল মাটি থেকে বা ভূমি থেকে সেটা নিক্ষেপ করতে হচ্ছে, অর্থাৎ ৩ গুণ বা ৪ গুণ। তো এতে করে সেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ব্যাটারিগুলো স্বল্পতা দেখা দিচ্ছে এবং ইসরায়েলের যে আয়রন ডোম রয়েছে তাদেরও মিসাইল ব্যাটারি বা মিসাইলগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তো এটা একটা ইরানের জন্য সুবিধাজনক অবস্থা যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ হয়। আর ওদিকে আরও দ্বিতীয় যে ক্ষতির মুখে পড়বে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সেটি হচ্ছে যে অর্থের একটা ব্যাপার রয়েছে। ইরান যে মিসাইলগুলো ছুটছে সেগুলো গড় যে দাম মূল্যটা সেটা $৩৫,০০০ কাছাকাছি। ওদিকে যেটা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে মিসাইলগুলো বা ইন্টারসেপ্টরগুলো ছুটছে সেগুলোর দাম অনেক বেশি, $৪০ লক্ষ, অর্থাৎ মানে কয়েকশো গুণ বেশি। তো সুতরাং ইরান বেশ ভালো করে একটা কৌশল নিতে চাইবে যে যুদ্ধটা যেন দীর্ঘমেয়াদী হয়। তো এভাবে বস্তুত ডোনাল্ড ট্রাম্প তিনি এই ইমাম খামেনির যে যুদ্ধ কৌশল সেটা তিনি সেই ফাঁদে ইমাম খামেনির যুদ্ধ কৌশলের ফাঁদে আটকা পড়েছেন। ইমাম খামেনি মৃত্যুর আগেই তাদের সেনাবাহিনীকে কয়েক স্তরে বিন্যস্ত করেন এবং ইরানের যে ৩১টি প্রদেশ রয়েছে প্রত্যেকটি প্রদেশে তিনি আইআরজিসিকে একটা শাখা হিসাবে স্বতন্ত্র এবং স্বাধীন ব্রিগেড হিসাবে তিনি গড়ে তোলেন। তো সমগ্র বাহিনীকে তিনি একক সেন্ট্রাল কমান্ডে না রেখে এভাবে বিস্তৃত করেন বা বিস্তীর্ণ করেন, যার ফলে আইআরজিসি এখন খুব ভালোভাবে স্বাধীনভাবে তারা জবাব দিতে পারছে। তো ইমাম খামেনির এই কৌশলটাকে বলা হচ্ছে যে মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি।
অর্থাৎ একটি ফ্লোরে মোজাইকের বিন্দুগুলো যেমন সারা ফ্লোর জুড়ে বিস্তৃত হয়ে থাকে, ঠিক প্রান্তে প্রান্ত থেকে। তো এভাবেই একটা কৌশল তিনি সাজিয়েছেন। তো তার এই কৌশলটা এখন সফলতা পাচ্ছে এবং আইআরজিসির স্বতন্ত্র ইউনিটগুলো স্বাধীনভাবে আঘাত হানছে এবং সেটাই আমরা এই যুদ্ধক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো ইমাম খামেনির আরেকটি বিচক্ষণতার নিদর্শন তিনি মৃত্যুর আগে রেখে গিয়েছেন, সেটা হচ্ছে এই দেশ পরিচালনা সহ সামরিক বাহিনী সহ এবং অন্যান্য সকল শাখা প্রশাখায় তিনি কয়েক স্তরের উত্তরাধিকার তিনি বাছাই করে রেখে গিয়েছেন এবং তারাই এখন কমান্ড করছেন। এক স্তর যদি মার্কিন হামলায় বা ইসরায়েলি হামলায় নিহত হয়, তাহলে আরেক স্তরের নেতৃত্ব সেই স্থানটা পূরণ করবে। এদিকে ইরানের উপরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষোভে ফুঁসে উঠেছে পাকিস্তানের সর্বসাধারণ জনগণ। তারা রাস্তায় নেমে এসেছে, শিয়া সুন্নি সহ, এবং তারা রাস্তায় নেমে কেউ কেউ পাকিস্তানের কয়েকটি শহরে, করাচি, পেশোয়ার, কুয়েটা, লাহোর, গিলগিট বালতিস্তানের মূল শহর, আজাদ কাশ্মীরের মূল শহর, সেসব জায়গায় তারা মার্কিন দূতাবাস বা মার্কিন কনসুলেট দূতাবাসের শাখা, সেখানে পর্যন্ত তারা লং মার্চ কর্মসূচি ঘোষণা করে। তো এরা এই কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে প্রায় ৪৫ জনের বেশি, ৫০ জনের কাছাকাছি পাকিস্তানি নিহত হয়েছেন এবং এতে পাকিস্তানের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তো পাকিস্তান এখন যেটা এই সামাল দেওয়ার জন্য তারা কারফিউ জারি করেছে এবং ১৪৪ ধারা জারি করেছে। তবে এটা দিয়েও কতদিন তারা এটা কন্ট্রোলে রাখতে পারবে, এটা একটা বিষয়, দেখার বিষয়। তবে সবচেয়ে ভয়ানক যে ঘটনাটা ঘটেছে করাচি শহরে, সেখানে পাকিস্তানের পুলিশের গুলিতে নয়, বরং যে মার্কিন নিরাপত্তা রক্ষীরা রয়েছেন দূতাবাসের, তাদের গুলিতে বহু সংখ্যক পাকিস্তানি করাচি শহরে নিহত হয়েছেন। তো এ থেকে এখন এটা ওই ব্রিটিশ জামানাকে বা ব্রিটিশ পুলিশের ঘটনাটাকে স্মরণ করিয়ে দেয় যে উপমহাদেশ যখন পরাধীন ছিল। এ কারণে অনেক পাকিস্তানিরা এখন মনে করছেন পাকিস্তান কি আসলে সত্যি স্বাধীন দেশ নাকি পরাধীন দেশ, কেননা মার্কিন নিরাপত্তা রক্ষীদের হাতে এভাবে তাদেরকে জীবন দিতে হলো। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা সকল পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এভাবে তারা উল্টো পাকিস্তানিদের জন্য আরেকটা শাস্তি নির্ধারণ করে দিয়েছে। তো এখন পাকিস্তানের এই সাধারণ জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই তৎপরতার বিরুদ্ধে তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনলাইন ক্যাম্পেইন চালাচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে যে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছিলেন, সেই নামটা বাদ দেওয়ার জন্য তারা অনলাইনে জোর প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন যে এই ইরানের অভ্যন্তরে যে প্রথম দিনেই ২৮ ফেব্রুয়ারি একটা গার্লস স্কুলের উপরে হামলা চালিয়ে ১৮০ জন ছাত্রীকে নিহত করা হলো এবং পাকিস্তানের প্রায় ৫০ জন নাগরিককে নিহত করা হলো। এর ফলে ডোনাল্ড ট্রাম্প আর শান্তির দূত হতে পারেন না এবং তিনি নোবেল পুরস্কার পাওয়ার আর যোগ্য তা লাভ করতে পারেন না। তো এদিকে জাতিসংঘে নিযুক্ত সাবেক যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন মালিয়া লোধি, তিনি বলেছেন যে এই বোর্ড অফ পিসে যে পাকিস্তান যোগদান করেছেন, গাজা বিষয়ক বোর্ড অফ পিস এবং গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য যে পাকিস্তান সম্মত হয়েছে, সেখান থেকে তিনি পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন যেন এই ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস থেকে পাকিস্তান বের হয়ে আসে। তো বস্তুত ইরান যুদ্ধে পাকিস্তান সবাইকেই খুশি করছে, খুশি করার একটা কৌশল নিয়েছে। আমরা দেখতে পেলাম যে ইরানে হামলার নিন্দা করেছে, খামেনি হত্যার নিন্দা করেছে, ওদিকে আবার কুয়েত, কাতার, সৌদি আরবে হামলার নিন্দা করেছে, গাজা বিষয়ে কোনো নিন্দা করছে না, ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম নিয়ে কোনো নিন্দা করছে না। এভাবে পাকিস্তান সরকার সবাইকে খুশি করছে। শুধুমাত্র পাকিস্তান সরকার তার নিজ দেশের জনগণকে খুশি করছে না, তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। ওদিকে আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে পাকিস্তান, সেখানেও একটা রিজিম চেঞ্জ করবার পরিকল্পনা করছে। গত ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি এই সাম্প্রতিককালে আফগানিস্তানের সাথে যে যুদ্ধটা চলমান রয়েছে, সেটা পাকিস্তানি এটার উদ্বোধন করেছে এবং এটার জন্য পাকিস্তান দায়ী। তো অনেক পর্যবেক্ষক বলছেন যে এটা ইরান হামলার প্রাক্কালে এভাবে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ বাঁধানোটা মার্কিন ইশারাতেই হয়েছে। তো এই পাকিস্তান আফগানিস্তান যুদ্ধটা এখন একটা ব্যাপক মাত্রা লাভ করেছে। পাকিস্তান তার রাইট টু সেলফ ডিফেন্স এই অজুহাত তুলে যে হামলাটা চালালো, তারপর থেকে ২১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক দুই দেশেরই সৈন্য হতাহত রয়েছে এবং এখানে একটা বিশেষ সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে যে পাকিস্তানের এই সামরিক সরকার বা ফিল্ড মার্শাল আসিম মুনির, তার নির্দেশে প্রথমবারের মতো আফগানিস্তানের সরকারি স্থাপনাগুলোতে হামলা হয়েছে। বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে পাকিস্তান আফগানিস্তানের উপর চড়াও হওয়ার একটা পূর্ণ
প্রস্তুতি নিয়েছে এবং যে কোনো মূল্যে আফগানিস্তানের রিজিম চেঞ্জ করবার দিকে এগিয়ে যাচ্ছেন বলে অনেক পর্যবেক্ষকরা মনে করছেন। কিন্তু সত্যি যদি পাকিস্তান এই ধরনের পদক্ষেপ নিতে থাকে তাহলে পাকিস্তান আরও ভীষণ বিপদে পড়বে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।